তারপর নূর তানিকে ছেড়ে দিয়ে বলে। তানি লাজুক হেসে মাথা ওপর নিচ নাড়ালো, মানে হ্যাঁ। নূর আবার বলল, তোকে এই লাজুক ক্যারেক্টারে দেখে আমার না ভীষণ হাসি পাচ্ছে, বলেই হাসা শুরু করলো নূর। তানি প্রকুচকে অভিমানী সুরে বলল, তুই আমাকে এভাবে বলতে পারলি? এরকম একটা বিষয়ে যে কোনো মেয়ের লজ্জা পাওয়াই তো স্বাভাবিক, আর তুই কি না? তানি মুখ ফুলিয়ে থাকা দেখে নূর মুচকি হেসে বলল, আরে আমি তো মজা করছি, আমি সত্যিই তোর জন্য অনেক খুশি। আচ্ছা চল একটু লাইব্রেরিতে যাই, আমার একটা জরুরি বই লাগবে। ওরা দুজন উঠে লাইব্রেরির দিকে গেল। আর তানি হেঁটে হেঁটে লাইব্রেরির দিকে যাচ্ছে। হঠাৎ নূরের কানে কোথা থেকে কারোর গানের সুর ভেসে আসে। নূর ভাবছে এত সুন্দর করে কে গান গাইছে। নূর আনমনে সেদিকে যেতে লাগলো। যেখান থেকে গানের সুর আসছে, নূর হাঁটতে হাঁটতে একটা রুমের সামনে এসে দাঁড়ালো। হ্যাঁ, এখান থেকে গানের সুরটা আসছে। নূর আস্তে করে দরজাটা খুলে দেখার চেষ্টা করলো কে গান গাইছে। নূর বুঝতে পারলো এটা কোনো অডিটোরিয়াম। হয়তো কোনো প্রোগ্রামের রিহার্সাল চলছে। ওর স্টেজের দিকে তাকাতেই ওর চোখ কপালে উঠে গেল। এটা তো আদিত্য। তার মানে উনি গানটা গাইছে। ওনার মতো রাগী মানুষ আবার গানও গাইতে পারে, ভাবছে নূর। আদিত্য স্টেজে চেয়ারের উপর বসে গলায় গিটার ঝুলিয়ে চোখ বন্ধ করে হাত দিয়ে গিটার বাজিয়ে গান করছে। স্বপ্নে তার সাথে হয় দেখা, বসে বসে ভাবি তাও একা একা। সে স্বপ্নে আসে তবু স্বপ্নের চেয়েও মধুর, তাকে পাবার আশায় দু চোখ রাখা দূর বহুদূর, আর স্বপ্ন দেখে রাত চলে যায়। হঠাৎ কাঁধে কারো ধাক্কার নূরের হুঁশ ফেরে। এতক্ষণ ও আদিত্যের গানে সুরে হারিয়ে গেছিল। পাশে তাকিয়ে দেখে তানি দুষ্টু হেসে বলল, কি রে, তুই তো দেখি আদিত্য ভাইয়ার গানের ভেতর একদম ডুবে গিয়েছিলি, জাল দিয়ে টেনে তুলতে হলো। নূর থতমত খেয়ে বলল, এমন কিছুই না, আসলে হঠাৎ ওনাকে গান গাইতে দেখলাম, তাই একটু অবাক হয়েছি। তবে উনি সত্যি অনেক সুন্দর গান গায়। তানি বলল, হ্যাঁ, তা ঠিকই বলেছিস। আমি আদিত্য ভাইয়ার গান ইন্টারনেটে আগেও শুনেছি। উনি সত্যি অনেক সুন্দর গান গায়। তবে শুনেছি উনি পাবলিক প্লেসে তেমন একটা গান গায় না। ইন্টারনেটেও গান ওনার ফ্রেন্ডরাই আপলোড করে, উনি কখনোই করেন না। শুনেছি সামনের ভার্সিটির নবীন বরণ উৎসবে আর কালচারাল প্রোগ্রামের জন্য প্রিন্সিপাল স্যার আদিত্য ভাইয়াকে গান গাইতে বলেছে, তাই হয়তো গানের রিহার্সাল করছে। নূর তানির দিকে অবাক হয়ে চেয়ে বলল, বাবা, তুই এত খবর কখন রাখিস? তানি একটু ভাব নিয়ে বলল, এটাও একটা ট্যালেন্ট, বুঝলি? হয়েছে, এখন চল যাই। চল মানে? এখানে এসে আদিত্য ভাইয়ার সাথে দেখা না করে চলে যাবি? এই না না, আমাদের এখানে দেখলে কি না কি ভাববে কে জানে। তার চেয়ে বরং চল এখান থেকে চলে যাই। নূর তানিকে এক প্রকার টেনে নিয়ে চলে গেল ওখান থেকে। আদিত্যের গান গাওয়া শেষে আবির সিট থেকে উঠে দাঁড়িয়ে হাতে চড়ে চড়ে তালি দিতে দিতে বলল, ওয়াও ওয়াও, কে আবার একদম ফাটিয়ে দিছিস ব্রো। তাসিরও সাই দিয়ে বলল, হ্যাঁ, আদিত্য সত্যি অনেক সুন্দর হয়েছে। হয়েছে, তোরা থাম এখন। তোরা জানিস না এসব আমার একদম ভালো লাগে না। প্রিন্সিপাল স্যার রিকোয়েস্ট না করলে আমি কখনো এমন পাবলিক প্লেসে গান গাইতাম না। আবির গাল ফুলিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ জানি তোর এসব ভালো লাগে না, কিন্তু ব্রো দিস ইজ নট ফেয়ার। তোর দরকার নেই, অথচ আল্লাহ সব ট্যালেন্ট তোরই ঢেলে দিয়েছে। আমাদের মতো অসহায় গরিব দুঃখীদেরও তো কিছু ছিটে ফোঁটা দিতে পারতো, তাই না? আমরা তো মনে হয় খালি কমেডি করার জন্য এসেছি দুনিয়াতে। আবিরের এমন অসহায় ভরা কথা শুনে তাসির আর আদিত্য দুজনেই হেসে দেয়। ক্লাস শেষে নূর আর তানির রোজকার মতোই চলে যায় ওদের গন্তব্যস্থলে। ওরা যেতেই প্রতিদিনের মতো আবির আর তাসিরকে দাঁড়িয়ে থাকতে দেখল। নূর আর তানি ওদের কাছে যেতেই আবির তানিকে একটা চোখ মারল। তানি লজ্জায় লাল হয়ে গেল। নূর মুখ টিপে হাসছে। তাসির নূরকে বলল, আদিকে প্রিন্সিপাল স্যার একটু ডেকেছে, ও একটু পরেই চলে আসবে, তুমি যেয়ে বসো। নূর মাথা ঝাঁকিয়ে চলে গেল। নূর যেতেই আবির তাসিরকে বলল, শোন না, তুই থাক এখানে, আমি একটু আছি। তাসির প্রকুচকে বলল, তুই আবার কোথায় যাচ্ছিস? আদি আমাদের এখানে থাকতে বলেছে, তুই জানিস না? আবির বলল, তুই তো আছিস, আর আমি একটু পরেই আসছি।
চোখ দিয়ে ইশারা করে তানিকে দেখেই বিড়বিড় করে বলল। একটু বোঝ না ইয়ার। তাসির আর কিছু বলল না। আবির তানির হাত ধরে চলে গেল ওখান থেকে। তাসির মনে মনে বলল, বাহ, কি দিন এসে গেছে তোর নাসির। দুই ভাই প্রেম করবে আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিবি। কি ভাগ্য তোর, একদম সোনায় সোহাগা। নূর বসে বসে বোর হচ্ছে। আদিত্য কখন আসবে কে জানে। নূরের শুধু বারবার আদিত্যের সেই গান গাওয়ার মুহূর্তটা মনে পড়ছে। কি সুন্দর করে গান গায় উনি। ওনার সবকিছু একদম পারফেক্ট। যে ওনার জীবন সাথী হবে তার ভাগ্যটা সত্যি অনেক ভালো। ছি ছি, এসব কি ভাবছি আমি। ওনাকে নিয়ে আমার এসব ভাবে একদম ঠিক না। ওর একটা দীর্ঘশ্বাস ছেড়ে সামনে তাকিয়ে দেখলো অনেকগুলো কৃষ্ণচূড়া ফুল নিচে পড়ে আছে। নূর এগিয়ে গিয়ে নিচে বসে ফুলগুলো একটা একটা করে হাতে তুলে নিল। নূরের মাথায় একটা বুদ্ধি এলো। নূর ওর ব্যাগের ভেতর থেকে একটা সুতো বের করে ফুলগুলো দিয়ে একটা মালা তৈরি করলো। ও মুখ দিয়ে গুনগুন করে গানের ধুন বের করছে। মালা বানানো শেষ হলে সেটা নিয়ে মাথায় মুকুটের মতো করে পরে নিল। নূরের খুব খুশি লাগছে। ও নিজে নিজে কিছু ক্রিয়েট করতে পেরেছে এটা ভেবে। আদিত্য হন্তদন্ত হয়ে আসছে নূরের কাছে। ইস, কত দেরি হয়ে গেছে। প্রিন্সিপাল স্যার ছাড়ছিলই না। মেয়েটা চলে গেল নাকি কে জানে। না না, যাবে না নিশ্চয়। গেলে তো তাসির আমাকে বলতো। এসব ভাবতে ভাবতে আদিত্য এগিয়ে যাচ্ছে। নূরের কাছাকাছি আসতেই ওর কদম চেয়ে থেমে গেল। নূরের গুনগুন শুনে কি সুন্দর কোকিলের মতো মিষ্টি সুর। শুধু গুনগুনই এত মধুর। না জানি গান গাইলে কত মিষ্টি লাগবে। আদিত্য নূরের আর একটু সামনে যেতেই আদিত্য আরো বেশি স্তব্ধ হয়ে গেল। মুগ্ধ হয়ে চেয়ে রইল নূরের দিকে। সামান্য একটা ফুলের মুকুটের যেন ওকে পরীর মতো লাগছে। আদিত্য ভেবে পায় না এই মেয়েটা ওকে আরো কতভাবে পাগল করবে। দিনে দিনে এই মেয়েটার নেশায় চরমভাবে আসক্ত হয়ে পড়ছে। আদিত্যর ফোনটা বের করে ফট করে নূরের একটা ছবি তুলে নিল। নূর এখনো আদিত্যের উপস্থিতি টের পায়নি। কোনো কিছু শব্দ পেয়ে নূর মাথা উপরে তুলে দেখে আদিত্য এসেছে। নূর সাথে সাথে দাঁড়িয়ে যায়। নূর দাঁড়াতেই দেখে আদিত্য কেমন মুগ্ধ নয়নে ওর দিকে তাকিয়ে আছে। নূর লজ্জা পেয়ে যায়। লজ্জায় মাথা নিচু করে ফেলে। লজ্জায় দোকান লাল হয়ে যায়। নূরের এমন লজ্জারাঙা মুখ দেখে আদিত্য আরও পাগল হয়ে যায়। উফ, এই মেয়েটা আজকে আমাকে হার্ট অ্যাটাক দিয়েই ছাড়বে। আদিত্যের এভাবে তাকিয়ে থাকায় নূর অনেক অস্বস্তিতে পড়ে যায়। মাথা নিচু করে হাত দিয়ে ওড়নার আঁচল পেঁচাতে থাকে। আদিত্য ব্যাপারটা বুঝতে পেরে মাথাটা ঝাঁকিয়ে নিজেকে ঠিক করে বলে, এটা কোথায় পেয়েছো? নূরের মুকুটের দিকে ইশারা করে নূর আমতামতা করে বলল, নিচে ফুল পড়েছিল, ওগুলো দিয়ে বানিয়েছি। আদিত্য একটু অবাক হয়। যেখানে আজকালকার মেয়েরা দামি দামি ব্র্যান্ডের কসমেটিক আর অর্নামেন্টস ব্যবহার করে নিজেকে স্টাইলিশ প্রেজেন্ট করায় ব্যস্ত, সেখানে এই মেয়ে সামান্য ফুলের মালা দিয়ে নিজেকে সাজাচ্ছে। ও সত্যি সবার থেকে আলাদা, একটা পিওর সোল। আদিত্য বলে উঠল, বাহ, খুব ভালো বুদ্ধি তো। তোমাকে খুব সুন্দর লাগছে। তা একটাই বানিয়েছো? নূর বলল, আরেকটা আছে, আপনি নেবেন? আদিত্য মনে মনে খুশি হলেও উপরে উপরে বলে, আমি ছেলে মানুষ, এটা দিয়ে কি করব? নূর একটু ভেবে বলল, তাও ঠিক, তবে আপনি চাইলে হাতে পড়তে পারেন। আদিত্য মুচকি হেসে বলল, ঠিক আছে, তুমি পরিয়ে দাও তাহলে। নূর মাথা নাড়ালো, মানে ঠিক আছে। ওরা দুজন বেঞ্চের উপর বসল। আদিত্য ওর বাঁ হাতটা এগিয়ে দিল নূরের দিকে। নূর মালাটা আদিত্যের হাতের কবজিতে বেঁধে দিল। আদিত্য শুধু এক ধ্যানে চেয়ে আছে নূরের মুখের দিকে। এই প্রথম নূর ওর হাত স্পর্শ করেছে। ওর মনে যেন আনন্দের ঢেউ খেলছে। মালা বাঁধা শেষে নূর বলল, হয়ে গেছে। হ্যাঁ, থ্যাঙ্কস। আদিত্য বলল, তোমার জন্য একটা জিনিস আছে। নূর জিজ্ঞাসক দৃষ্টিতে তাকিয়ে বলল, আমার জন্য কি? দেখতে পাবে। আগে চোখটা বন্ধ করো। চোখ কেন বন্ধ করব? তোমাকে না সব কথাই দুবার বলতে হয়। চোখ বন্ধ করতে বললাম, করো। এত কথা বলো কেন? নূর চোখ বন্ধ করে নিল। নূর চোখ বন্ধ করতেই আদিত্য একটা বক্স ওর হাতে দিল। তারপর বলল, এখন খোলো চোখ। নূর চোখ খুলে দেখল ওর হাতে একটা বক্স। নূর প্রকুচকে একবার বক্সের দিকে তাকিয়ে তারপর আবার আদিত্যের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কি আছে এটাতে? খোলো, খুললেই দেখতে পাবে। নূর বক্স খুলে দেখল
এক বক্স ভরা প্রাণ চাটনি, ভিন্ন ভিন্ন ফলের। নূরের চোখ মুখ খুশিতে চকচক করে উঠল, যা দেখে আদিত্যের মনও খুশি হয়ে গেল। কিন্তু একটু পরেই নূরের মুখখানা ছোট হয়ে গেল। ও ভাবছে এভাবে ওনার কাছ থেকে এগুলো নেওয়া ঠিক হবে না। আদিত্য প্রকুচকে তাকিয়ে বলল, কি হয়েছে, পছন্দ হয়নি? নূর ইতস্তত হয়ে বলল, না তা না, আসলে আমি এগুলো নিতে পারবো না, এটা ঠিক দেখায় না। নূরের কথা শুনে আদিত্যের রাগ হতে লাগলো। ও গম্ভীর হয়ে বলল, কেন নিতে পারবে না? এখানে বেঠিকের কি আছে? তানির কাছ থেকে নিতে পারলে আমার কাছ থেকে নিতে কি সমস্যা? নূর কাচুমাচু করে বলল। কিন্তু নূরের কথা শেষ করতে না দিয়েই আদিত্য বলে উঠল, ব্যাস, কোনো কিন্তু না। আমি বলেছি নিবে মানে নিবে, দ্যাটস ফাইনাল, নো মোর আর্গুমেন্টস। আদিত্যের এমন ধমকিতে নূরের আর না বলার সাহস হয় না। নূর মাথা ঝাঁকিয়ে রাজি হয়ে যায়। আদিত্য যেন হাঁপ ছেড়ে বাঁচে। যাক, শেষমেশ রাজি হয়েছে। আদিত্যের খুব ইচ্ছে করে নূরের চাটনি খাওয়া দেখতে, তাই ও বলে উঠল। তাহলে খাও। নূর একটু অবাক হয়ে বলে, এখনই খাবো? হ্যাঁ খাও, আমি একটু দেখি এমন টক জিনিস কিভাবে খাও তুমি। নূর আর উপায় না পেয়ে চাটনির একটা প্যাকেট বের করে। নূর উপরে উপরে যতই না করুক, ভেতরে ভেতরে চাটনি দেখে ওর মুখে পানি চলে এসেছে। আদিত্য না থাকলে কখন খাওয়া শুরু করে দিত। আদিত্যের সামনে একটু ইতস্তত করছিল, তবে এখন যখন আদিত্য নিজেই খেতে বলেছে, তখন আর কোনো কিছু বাধা নেই। নূর একটা চাটনির প্যাকেট নিয়ে দাঁত দিয়ে প্যাকেট মাথা ছিঁড়ে খাওয়া শুরু করলো। আর আদিত্য চেয়ে চেয়ে ওর খাওয়া দেখছে। নূর প্রথমে একটু ইতস্তত বোধ করলেও পরে চাটনির স্বাদ পেয়ে আশেপাশের সব কিছু ভুলে যায়। ও চোখ বন্ধ করে মনের সুখে চাটনি খেতে থাকে। আসলে চাটনি নূরের একটা দুর্বলতা। নূরের চাটনি খাওয়া দেখে আদিত্যের বেহাল অবস্থা। নূর চাটনি খাওয়ার সময় বারবার ওর ঠোঁটে লেগে থাকা চাটনি জিহ্বা দিয়ে চেটে তুলছে, আবার খেতে খেতে বারবার চটার শব্দ করছে। চাটনির ঝালের কারণে নূরের ঠোঁট দুটো লাল হয়ে গেছে। এমন দৃশ্য দেখে আদিত্যের গলা শুকিয়ে আসছে। শুকনো ঠোক গিলছে ও, সারা শরীর কাঁটা দিয়ে উঠছে। না, আর দেখতে পারছে না আদিত্য এই ভয়ঙ্কর দৃশ্য। অন্যদিকে ঘুরে নিজের চোখ বন্ধ করে নেয় আদিত্য। লম্বা নিঃশ্বাস নিয়ে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করে। আদিত্য একটু গলা খাঁচারে দিয়ে নূরকে বলে, থাক, হইছে, বাকিগুলো পরে খেও। আদিত্যের কথায় নূর একটু অবাক হয়। নিচেই তো খেতে বলল, আবার নিচেই না করছে। আজব লোক। নূর খাওয়া বন্ধ করে দেয়, তারপর বক্সটা ব্যাগে ভরে রাখে। অতঃপর নূর রোজকার কাজ করে চলে যায়। রাতের বেলায় আদিত্য শুয়ে শুয়ে নূরের দেওয়া মালাটা হাতে নিয়ে দেখছে। কি করছো তুমি আমার সাথে? এতদিনের শক্ত হয়ে করে তোলা মানুষটাকে তুমি ভেঙে করিয়ে দিচ্ছ। এটা কি ঠিক করছো? মনে মনে এসব ভাবতে ভাবতে একসময় মালাটা বুকে নিয়ে ঘুমিয়ে পড়ে। নূরও বিছানায় শুয়ে আছে। নূরও বিছানায় শুয়ে আজ সারাদিনের কথা ভাবছে। আদিত্যের সাথে সময় কাটাতে এখন ওরও ভালো লাগে। ক্লাসে বসে আছে নূর, পাশেই তানি বসে মোবাইল গোতাচ্ছে। একটু আগেই প্রফেসর ক্লাসে নিয়ে চলে গেল। কিছু স্টুডেন্ট ক্লাসেই বসে আছে, আর কিছু বাইরে চলে গেছে। নূর অনেকক্ষণ যাবৎ একটা ম্যাট নিয়ে বসে আছে, কিন্তু কিছুতেই বুঝতে পারছে না। একটু পর তানিকে জিজ্ঞেস করলো, এই তানি, তুই কি ম্যাথটা বুঝতে পেরেছিস? বুঝতে পারলে আমাকেও একটু বল না। তানি একটা কাবলা মার্কা হাসি দিয়ে বলল, নূর, তুই দুনিয়াতে আর মানুষ পেলি না? আমার মেধা সম্পর্কে তোর ধারণা নেই। যেখানে তুই বুঝতে পারছিস না, সেখানে আমি বোঝার কোনো চান্স নেই। আর আমি ম্যাথে কত কাঁচা তা তুই জানিস। নূর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এখন কি করব? তুই তো জানিসই আমার আলাদা কোচিং করার টাকা বা সময় কোনোটাই নেই। কোনো রকমে চাচার টাকা দিয়ে পড়াশুনো চালিয়ে যাচ্ছি। আলাদা কোচিং করতে গেলে অনেক টাকা লাগে। আর সবচেয়ে বড় কথা, ছোট মা আমাকে কখনো বাসার কাজ ফেলে কোচিংয়ে যেতে দেবে না। স্কুল কলেজে থাকতে কোনো সমস্যা হলে চাচা দেখিয়ে দিত। এখন তো সেও নেই, কিন্তু এখন এই নতুন ম্যাথগুলো কিছুতেই বুঝতে পারছি না। কি করি বলতো? তানি একটু ভেবে বলল, আরে চিন্তা করিস না, যে কোনো একটা উপায় বের হবে, দেখিস। তানি সামনে সিটে তাকিয়ে একটা ছেলেকে দেখতে পেল। তানি একটা রহস্যময় হাসি দিয়ে নূরকে বলল,
এই নূর, সামনে তাকা, ওই ছেলেটাকে দেখ। নূর একবার ওদিক তাকিয়ে আবার তানির দিকে তাকিয়ে বিরক্তির সুরে বলল, আমি আছি আমার টেনশনে, আর তুই ছেলে দেখে বেড়াচ্ছিস। আরে পুরো কথাটা তো শোন। শুনেছি ওই ছেলেটা অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, কলেজে নাকি টপ করেছিল, বিশেষ করে ম্যাথ অনেক ভালো পারে। নূর বলল, তো তো মানে আমরা এই ছেলেটার কাছে যে যদি একটু হেল্প চাই, নিশ্চয় মানা করবে না। কি বলছিস তুই? চিনি না জানি না এমন একটা ছেলের কাছে থেকে এভাবে হেল্প চাও কেমন দেখায়? আর তুই তো জানিস, এভাবে হুট করে কোনো অপরিচিত ছেলের সাথে কথা বলতে আমার অস্বস্তি লাগে। আরে টেনশন নিচ্ছিস কেন? আমি আছি তো, আমি কথা বলিয়ে দিব। আর আমরাও তো ক্লাসমেটরা একজন আরেকজনের হেল্প করবে, এটাই তো স্বাভাবিক। এতে এত সংকোচের কি আছে? তুই চল তো। তানি নূরের হাত ধরে এক প্রকার টেনে নিয়ে গেল। ছেলেটার সামনে এসে দাঁড়ালো দুজন। হঠাৎ ওদের দুজনকে সামনে দেখে ছেলেটা হকচকিয়ে যায়। ওদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, ইয়েস, এনি প্রবলেম? কিছু বলবেন আপনারা? নূরের প্রচুর অস্বস্তি লাগছে। ও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তানি একটু মুচকি হেসে বলল, হ্যালো ভাইয়া, আমি তানি, আর ও নূর। ওহ, আমি জাবিন। নাইস টু মিট ইউ। তানি একটু বিনয় সুরে নূরকে দেখিয়ে বলল, আসলে ভাইয়া, এর একটু হেল্প লাগবে। আপনি যদি কিছু মনে না করেন, ওকে এই ম্যাথগুলো একটু বুঝিয়ে দিবেন প্লিজ। জাবিন একবার নূরের দিকে তাকিয়ে দেখল, তারপর সৌজন্যমূলক হাসি দিয়ে বলল, ইয়া শিওর, ওয়াই নট? আমরা তো ক্লাসমেট, একজন আরেকজনের হেল্প করতে পারি। দেখি দেখাও কোনটা বুঝতে পারছো না। তানি খুশি হয়ে নূরকে বলল, দেখেছিস, আমি বলেছিলাম না ভাইয়া নিশ্চয় আমাদের হেল্প করবে। এখন ম্যাথগুলো দেখা ওনাকে। জাবিন দেখে বলল, এখনো তো অনেকগুলো আছে, একটু সময় লাগবে। ক্লাসে তো আবার যে কোনো সময় প্রফেসর চলে আসতে পারে। তোমরা চাইলে আমরা লাইব্রেরিতে যেতে পারি, ওখানে আমাদের কেউ ডিস্টার্ব করবে না, ভালোভাবে বোঝাতে পারবো। আর তুমি চাইলে নোটও করে নিতে পারবে, কি বলো? তানি সাথে সাথে বলল, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এইটাই তো হবে। কি বলিস নূর? নূর কি করবে বুঝতে পারছে না। ওর খুব অস্বস্তি লাগছে, কিন্তু কিছু করার নেই। ম্যাথগুলো বুঝতে হলে ওনার হেল্প নিতেই হবে। তাই ও রাজি হয়ে যায়। তারপর ওরা তিনজন বেরিয়ে যায় লাইব্রেরির দিকে। ক্লাসের বাইরে আসতেই তানির ফোনে আবিরের মেসেজ আসে। তানি মুচকি হেসে নূরকে একটু সাইকে নিয়ে যায়। নূর শোন না, তুই জাবিনের সাথে যা, আমি একটু পরে আসছি। নূর হকচকিয়ে বলল, তুই আবার কোথায় যাচ্ছিস? আর আমি একা ওনার সাথে কিভাবে যাব? আসলে আবির একটু আমাকে দেখা করতে ডেকেছে, তুই যা, আমি একটু পরেই চলে যাব, ওকে? তানি আবার জাবিনের কাছে যেয়ে বলল, ভাইয়া, আমার একটু কাজ আছে, আমি একটু পরেই আসছি। আপনারা ততক্ষণে লাইব্রেরিতে গিয়ে বসুন, ওকে? জাবিন বলল, ইয়া, ইটস টোটালি ফাইন, তুমি যাও, কাজ সেরে আসো। তানি চলে গেল। নূর অনিচ্ছা সত্ত্বেও জাবিনের সাথে গেল। জাবিন খুবই হাসি খুশি আর মিশুক স্বভাবের। যেতে যেতে জাবিন নূরকে অনেক কথাই বলছে আর হাসছে। নূরের বিরক্ত লাগলেও স্মিত হাসছে, না হলে আবার রোদ দেখায় তাই। আদিত্য মাঠের একপাশে দাঁড়িয়ে আবির আর তাসিরের সাথে কথা বলছিল। আদিত্য কথাটা বলতে বলতেই স্বাভাবিকভাবেই মাথাটা এদিক ওদিক ঘুরিয়ে সামনে আনতেই এক মুহূর্ত থেমে ছট করে আবার সিঁড়ির দিকে তাকায়। আদিত্য প্রকুচকে তাকিয়ে দেখে নূর একটা ছেলের সাথে হেঁটে যাচ্ছে। ছেলেটা কেমন বারবার নূরের দিকে তাকিয়ে হেসে হেসে কথা বলছে, আর নূরও তাতে সায় দিচ্ছে। মুহূর্তেই আদিত্যের মেজাজ কেমন গরম হয়ে গেল, চোয়াল শক্ত হয়ে এলো। আদিত্যের এমন এক্সপ্রেশন দেখে আবির আর তাসির অবাক হয়ে গেল। হঠাৎ ওর আবার কি হয়ে গেল? ওরা দুজন আদিত্যের চোখ বরাবর তাকালো, আর তাকেই বুঝতে পারল রাগের কারণ। আবির আর তাসির দুজনই মুখ টিপে হাসছে। আদিত্য দাঁতে দাঁত চেপে বলল, তোরা থাক, আমি এক্ষুনি আসছি। কথাটা বলেই আদিত্য দ্রুত চলে গেল নূরের পিছে। আবির তাসিরকে বলল, বেচারা ছেলেটা কি জানি আজকের পর বেঁচে থাকবে কিনা কে জানে। বলেই আবিরের এক হাত দিয়ে তাসিরের এক হাতে তালি দেওয়ার মতো হাইফাই দিয়ে দুজনেই হাসা শুরু করে দিল। নূর আর জাবিন লাইব্রেরির ভেতরে ঢুকে একটা খালি টেবিল দেখে বসার জন্য এগিয়ে যায়। জাবির একটা চেয়ার টান দিয়ে নূরকে বসতে বলে। নূর বসার জন্য এগিয়ে যেতেই হঠাৎ ফ্লোরে থাকা
কার্পেটের সাথে পা আটকে পড়ে যেতে নেয় নূর। পড়ে যাওয়ার আগেই জাবিন নূরের দুবাহু ধরে পড়ে যাওয়া আটকায়। নূর ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে নেয়। ঠিক সেই মুহূর্তে আদিত্য চলে আসে। নূর আর জাবিনকে ওই অবস্থায় দেখে আদিত্যের সারা শরীর রক্তে টকবকিয়ে ওঠে। রাগের সপ্তম সীমায় পৌঁছে যায়। চোখ দুটো লাল বর্ণ ধারণ করে। হাত দুটো শক্ত করে মুষ্টিবদ্ধ করে নেয়। দাঁতে দাঁত চেপে বস্ত্র কণ্ঠে বলে, কি হচ্ছে এখানে? আদিত্যের কথায় নূর এক ছটকায় চোখ খুলে সামনে তাকিয়ে দেখে জাবিন ওকে ধরে আছে। নূর ছিটকে সরে আসে জাবিনের কাছ থেকে। তারপর আদিত্যের দিকে তাকিয়ে নূর আটকে ওঠে। আদিত্যের এমন ভয়ঙ্কর রক্তিম চোখ দেখে নূরের অন্তরাত্মা কেঁপে ওঠে। আদিত্যের হঠাৎ এত রাগের কারণ কি নূর ভেবে পাচ্ছে না। আদিত্যের এমন রাগ দেখে লাইব্রেরিতে যারা ছিল সবাই ধীরে ধীরে বেরিয়ে যায়। বেচারা জাবিনও ভয়ে শেষ। আদিত্যকেও চেনে আর ওর রাগ সম্পর্কেও শুনেছে। আদিত্য ওদের আরো কাছে এসে দাঁড়ালো। একবার তীক্ষ্ণ দৃষ্টিতে নূরের দিকে তাকিয়ে আবার জাবিনের দিকে তাকিয়ে বলল, কেউ বলবে এখানে কি হচ্ছে? কিছু না ভাইয়া, আমার তো শুধু পড়াশো। জাবিন কোনো রকমে কাঁপতে কাঁপতে বলল। আর বলতে পারল না জাবিন। তার আগেই আদিত্য হাত উঠিয়ে ওকে থামিয়ে দিল। তারপর গম্ভীর কণ্ঠে জাবিনকে বলল, তুমি এখন যাও এখান থেকে, পরে তোমার সাথে কথা বলবো। জাবিন মাথা ঝাঁকিয়ে সায় দিল। তারপর নূরের উদ্দেশ্যে বলল, চল নূর, আমরা যাই। জাবিনের মুখে নূরের নাম শুনে আদিত্যের রাগে যেন আরো ঘি ঢেলে দেয়। আদিত্য রাগে কটমট করতে করতে বলল, আমি তোমাকে যেতে বলেছি, ওকে না? সো গো রাইট নাও। জাবিন আর এক মুহূর্ত দেরি না করে দৌড়ে চলে যায় ওখান থেকে। জাবিন চলে যেতেই আদিত্য রাগি চোখে নূরের দিকে তাকায়। নূর ভয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আদিত্য নূরের হাত ধরে টান দিয়ে দেয়ালের সাথে পিঠ লাগিয়ে আটকে দেয়। রাগের মাথায় ও কি করছে তার কোনো হুঁশ নেই। আদিত্য নিজের বাম হাত দিয়ে নূরের ডান হাত শক্ত করে দেয়ালে চেপে ধরে রেখেছে, আর ডান হাত নূরের বাম পাশে মাথার পাশে দেয়ালে ঠেকিয়ে রেখেছে। আদিত্যের দুই হাতের মাঝখানে দুই চোখ মুখ খিচে দাঁড়িয়ে আছে। ভয়ে ওর হাত পা থরথর করে কাঁপছে। আদিত্যের হঠাৎ এত রাগের কারণ ও কিছুতেই বুঝতে পারছে না। আদিত্য রাগী স্বরে বলে উঠল, কি করছিলে ওই ছেলেটার সাথে এখানে? আর ওর সাহস কি করে হলো তোমাকে টাচ করার? আর তুমি ওর সামনে ওরকম ভীতু ফেস করেছিলে কেন? নূর কি বলবে? ভয়ের মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। নূরের চুপ থাকা দেখে আদিত্যর রাগ আরো বেড়ে যায়। আদিত্য উচ্চস্বরে বলে। আদিত্যের এমন ধমকে নূরের অন্তরাত্মা কেঁপে ওঠে। নূর কোনো রকমে কাঁপা কাঁপা কণ্ঠে বলার চেষ্টা করল, আমার ম্যাথ করতে। নূর ঠিকমতো বলতেই পারছে না। নূরের অবস্থা দেখে আদিত্যের এতক্ষণে হুঁশ আসে। আদিত্য নূরকে ছেড়ে দিয়ে উল্টো দিকে মুখ করে দাঁড়ায়। চোখ বন্ধ করে চুলের ভেতরে দুই হাত ঢুকিয়ে চুল টেনে ধরে নিজের রাগ কন্ট্রোল করবার চেষ্টা করে আদিত্য। কিছুক্ষণ পর নিজেকে একটু ঠিক করে নূরের দিকে তাকায় আদিত্য। মেয়েটা হয়ে একদম চুপসে গেছে। আদিত্য আলতো করে নূরের হাত ধরে নিয়ে এসে চেয়ারে বসায়। নিচেও নূরের পাশের চেয়ারে বসে পড়ে। এক গ্লাস পানি এনে নূরকে দেয় খাওয়ার জন্য। নূর পানিটা হাতে নিয়ে ঢকঢক করে খেয়ে নিল। আদিত্য নরম সুরে নূরকে বলে, ওকে রিল্যাক্স, এত ভয়ের কিছু নেই। এখন বলো কি করছিলে এখানে ওই ছেলেটার সাথে? আর ওই ছেলেটাকে? নূর একটু দম নিয়ে আদিত্যকে সব খুলে বলল। সব শুনে আদিত্য বলল, তো ম্যাথ বুঝতে পারছিলে না? সেটা ক্লাস শেষে আমাকে বলতে, আমি বুঝিয়ে দিতাম। ওই ছেলেটাকে কেন বলতে গেলে? নূর একটু অবাক হয়ে বলল, আপনি বুঝাবেন? আপনি লন্ডনে পড়াশোনা করেছেন? জি ম্যাডাম। এখন বলুন দেখি, কি বুঝতে পারছেন না আপনি? নূর ওর বই বের করে আদিত্যকে দেখালো। কোথায় কোথায় ওর সমস্যা হচ্ছে আদিত্য সুন্দর করে সব বুঝিয়ে দিচ্ছে নূরকে। নূরও সুন্দর করে বুঝে সেটা নোট করে নিচ্ছে। নূর নোট করছে আর আদিত্য মুগ্ধ হয়ে নূরের দিকে তাকিয়ে আছে। নূরের শরীর থেকে সেই মন মাতানো মিষ্টি গন্ধটা আসছে। আদিত্য ভেবে পায় না নূরের শরীর থেকে সবসময় বেলি ফুলের সুবাস কোথা থেকে আসে। এটা কি কোনো পারফিউম? কিন্তু এটা তো কোনো কেমিক্যালের ঘ্রাণ না, একদম পিওর ন্যাচারাল মনে হচ্ছে। নূর টেবিলে ঝুঁকে লেখার কারণে ওর মাথাটা নিচু হয়ে আছে। আদিত্যের একটু লোভ হয়। ও এই সুযোগে নিজের মুখটা একটু নিচু করে নাকটা নূরের মাথার কাছে নিয়ে নূরের চুলের ঘ্রাণ নিতে থাকে। নূরের এই মাতাল করা ঘ্রাণে আদিত্যের নেশা ধরে যাচ্ছে।
ইচ্ছে করছে আরো গভীরভাবে এই গন্ধে মেতে থাকতে। নূরের সেদিকে কোনো খেয়াল নেই, ও ওর মতো লিখেই যাচ্ছে। একটু পরে আদিত্য নিজেকে একটু সামলে নিয়ে সোজা হয়ে বসে। ম্যাথ করা শেষ হলে আদিত্য বলে, নূর বলল। আদিত্য একটু মুচকি এসে বলল, শেষ নাকি আর কোথাও সমস্যা আছে? নূর বলল, না না, আপাতত আর কোনো সমস্যা নেই। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য। আদিত্য একটু মুচকি হেসে বলল, ধন্যবাদ বলতে হবে না। এরপর থেকে কোনো সমস্যা হলে সোজা আমাকে বলবে, বুঝেছো? অন্য কোনো ছেলের কাছে যাবে না, ওকে? নূর মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। আনমনে কথাগুলো বলতে বলতে আদিত্য হুঁশ আসে। ও কিছু বলতে চাচ্ছিল, তাই পুরো কথা না বলেই থেমে যায়। নূর প্রকুচকে তাকায় আদিত্যের দিকে। আদিত্যের কথা সবার মাথার উপর দিয়ে বাউন্সার যাচ্ছে। নূর কিছুই বুঝতে পারছে না আদিত্যের কথা। আদিত্য কথা ঘোরানোর জন্য বলল, ঠিক আছে, এখন ক্লাসে যাও। ক্লাস শেষে সময় মতো চলে এসো এখানে। নূর মাথা ছাকিয়ে হ্যাঁ বোঝালো। আদিত্য চলে যেতে নিয়ে আবার ফিরে এসে বলে, আর একটা কথা, ওই ছেলেটার থেকে দূরে থাকবে, বুঝেছো? নূর কিছু না বুঝলেও মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বোঝালো। আদিত্য চলে গেল। নূর বসে ভাবে, ওনার আজ কি হয়েছে, কেমন অদ্ভুত বিহেভ করছেন। নূর বসে আছে কৃষ্ণচূড়া গাছটার নিচে। তখন লাইব্রেরি থেকে যেই ক্লাস শেষ করে এসে মাত্রই বসেছে, আদিত্যকে আজও প্রিন্সিপাল স্যার ডেকেছে কোনো কাজে। আসতে একটু সময় লাগবে। নূরের আজকাল এখানে আসতে অনেক ভালোই লাগে, তাই তো ক্লাস শেষ হওয়ার সাথে সাথেই এখানে চলে আসে। হঠাৎ কিছু একটা শব্দে নূরের ভাবনায় ছেদ পড়ে। নূর মাথাটা এদিক ওদিক ঘুরিয়ে দেখার চেষ্টা করে শব্দটা কিসের। না, তেমন কিছু দেখতে পায় না। নূরের এবার একটু ভয় লাগতে শুরু করে, কোনো ফুটটুট নেই তো। তারপর আবার নিজেকে আশ্বস্ত করে বলে, আরে না না, বুতরা কি আর দিনের বেলায় আসে নাকি? তুই শুধু শুধু ভয় পাচ্ছিস নূর। হঠাৎ নূর সামনে একটা গাছের আড়ালে সাদা সাদা কি যেন দেখতে পেল। নূর ভয় পেলেও মনে একটু সাহস নিয়ে এগিয়ে গেল দেখার জন্য কি আছে ওখানে। নূর গাছটার কাছে যেয়ে দেখল একটা সাদা ধবধবে ছোট্ট খরগোশ ছানা। মুহূর্তে নূরের সব ভয় চলে গেল। চোখে মুখে বিস্ময় আর খুশি চলে এলো। নূর নিচু হয়ে বসে ছানাটাকে হাতে তুলে নিল। ইস, কি সুন্দর আর মোলায়েম দেখতে। নিশ্চয়ই মা বাবার কাছ থেকে হারিয়ে গিয়েছে। নূর ছানাটার কাছে গিয়ে নূর ছানাটার গায়ে হাত বুলিয়ে দিতে দিতে ওর সাথে একা একাই কথা বলছে। আদিত্য তাড়াতাড়ি করে আসছে, নূর কাছে আজও লেট হয়ে গেছে। আদিত্য তাড়াতাড়ি করে আসছে নূরের কাছে, আজও লেট হয়ে গেছে। বেঞ্চের কাছে আসতে আদিত্য চমকে যায়। নূর সেখানে নেই। আদিত্য ভাবছে নূর কি তাহলে চলে গেছে, কিন্তু তাসির তো আমাকে কিছুই বলল না। হঠাৎ আদিত্যের নজর যায় সামনের গাছটার পেছনে। ওখান থেকে নূরের এক সাইড দেখা যাচ্ছে। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলা আদিত্য। তার মানে নূর যায়নি, কিন্তু ও এখানে কি করছে? আদিত্য ক্রোকুচকে এগিয়ে যায় নূরের দিকে। নূরের পেছনে যেয়ে দাঁড়াতেই দেখে ও কার সাথে যেন কথা বলছে। আদিত্য প্রকুচকে বলে, কার সাথে কথা বলছো? হঠাৎ আদিত্যের কথায় নূর চমকে পেছনে তাকায়। আদিত্যকে দেখে নূর উঠে দাঁড়িয়ে অতি উৎসাহ নিয়ে বলে, আরে আপনি এসেছেন, এই দেখুন আমি কি পেয়েছি। আদিত্য একটু ছিটকে সরে এলো। আসলে ওর পেটস একদম পছন্দ না। নূর ছানাটাকে আদর করতে করতে আবার বলল, কত কিউট না ছানাটা। আদিত্য জোরপূর্বক একটা হাসি দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, অনেক কিউট। তা কোথায় পেলে ওকে? আরে এখানেই তো ছিল, বেচারা মনে হয় ওর মা বাবার কাছে থেকে হারিয়ে গেছে। আদিত্য বলে উঠল, যাই হোক, এখন ছেড়ে দাও ওকে। এদের শরীরে অনেক ব্যাকটেরিয়া থাকে, তোমার ইনফেকশন হতে পারে। নূর অবাক চোখে তাকিয়ে বলল, কি বলছেন আপনি? এত ছোট বাচ্চাকে এভাবে ছেড়ে দিলে যখন তখন শিয়াল কুকুর ওকে খেয়ে ফেলবে। না না না, ওকে একদম একা ছাড়া যাবে না। আদিত্য কপাল কুঁচকে বলল, তো তুমি কি এখন এটাকে নিজের সাথে নিয়ে যাবে নাকি? নূর খুশি হয়ে বলল, হ্যাঁ, দরকার হলে তাই করব। এমনিতে ওকে আমার খুব পছন্দ হয়েছে, কত কিউট একটা ছানা। আদিত্যের এখন বিরক্ত লাগছে। এত কিউট কিউট করার কি আছে? একটা ছানাই তো, তাকে আবার এত আদর করার কি আছে? নিচের ভাবনার উপর নিচেই অবাক আদিত্য। ওর কি এখন এই ছানাটার উপর হিংসা হচ্ছে? লাইক সিরিয়াসলি? হঠাৎ নূরের খুশি মুখটা চুপসে গেল। ওর বাস্তবতার সাথে কথা মনে পড়ে গেল। নূরের ছোট মা কখনোই ছানাকে বাসায় রাখতে দিবে না। ভাবতেই নূরের মনটা খারাপ হয়ে গেল। এখন কি করবে ও? আর এই ছানাটারই বা কি হবে? এসব ভাবতে ভাবতেই নূর মুখটা ছোট করে ছানাটাকে নিয়ে বেঞ্চে এসে বসল।
আদিত্য প্রকোচকে তাকালো নূরের দিকে। এই মাত্রই তো এত খুশি ছিল, হঠাৎ কি হয়ে গেল মেয়েটার? ভাবতে ভাবতে আদিত্য নূরের পাশে যেয়ে বসে নূরকে জিজ্ঞেস করলো,